লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব অভিকর্ষের প্রভাবে গতি, মোশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে অভিকর্ষের প্রভাবে গতি, মোশন ডিউ টু গ্র্যাভিটি। ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, এটা তাদের কাজে আসবে। প্রথমে আসবো অভিকর্ষ, গ্র্যাভিটি। অভিকর্ষ কি? হোয়াট ইজ গ্র্যাভিটি? পৃথিবীর সকল বস্তুকে একটি বল দিয়ে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই বলকে অভিকর্ষ বলে। পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে একটি বল দিয়ে আকর্ষণ করে, এই বলটিকেই অভিকর্ষ বলে। পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থিত কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান। পৃথিবীর পৃষ্ঠের উপর কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান নির্ণয় করা হবে। ধরে নেওয়া হলো পৃথিবী পৃষ্ঠের উপর একটি এম ভরের বস্তু আছে এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম ভরের পৃথিবীর উপর একটি স্মল এম ভরের বস্তু অবস্থান করছে এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে এম ভরের বস্তুটির উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান নির্ণয় করা হবে। অভিকর্ষ বলের মান যদি এফ ধরা হয়, তাহলে এফ প্রপোর্শনাল টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম, অর্থাৎ অভিকর্ষ বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। এফ প্রপোর্শনাল টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম, যেখানে স্মল এম বস্তুটির ভর এবং ক্যাপিটাল এম এটি হচ্ছে পৃথিবীর ভর। আবার এফ প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব হচ্ছে আর, তাহলে বলের মান হবে বস্তু দুটোর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্ব দেখা যাচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এফ প্রপোর্শনাল টু 1/R²। তাহলে এই দুটোকে যদি আমরা একসাথে করি, তাহলে এফ প্রপোর্শনাল টু স্মল এম ক্যাপিটাল এম বাই R²। তাহলে পেলাম এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম স্মল এম বাই R², অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু জি, একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, স্মল এম ক্যাপিটাল এম বাই R²। তাহলে ফাইনালি পেলাম এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু mm বাই R²। এখানে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এফ সমান এম এ, আমরা পড়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এফ সমান এম এ। তাহলে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এই ফর্মুলাটি হবে এফ সমান mg। এফ সমান এম এ অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ সমান mg। তাহলে এফ সমান এখানে জি ইন্টু mm বাই R², এখানে এফ ইজ ইকুয়াল টু mg। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো, mg ইজ ইকুয়াল টু জি ইন্টু mm বাই R² বা জি ইজ ইকুয়াল টু জিএম বাই R²। তাহলে ফাইনালি আমরা পেলাম জি ইজ ইকুয়াল টু জিএম বাই R², কারণ এখান থেকে এমটা কেটে গেল, জি ইজ ইকুয়াল টু জিএম বাই R²। তাহলে আমরা পেলাম জি ইজ ইকুয়াল টু জিএম বাই R², অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। উপরের সমীকরণে আমরা দেখতে পাচ্ছি বস্তুর ভর স্মল এম এই সমীকরণের মধ্যে নেই, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে এই অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ ভারী বস্তু বা হালকা বস্তু প্রতিটি বস্তুর ক্ষেত্রেই অভিকর্ষজ ত্বরণের মান সমান হবে। অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে কোনো অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণের মান, স্থানভেদে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়। অভিকর্ষজ ত্বরণের মান স্থানভেদে বিভিন্ন হতে পারে। পৃথিবীর বিভিন্ন স্থানে আর এর মান বিভিন্ন হয়, তাই পৃথিবীর সব স্থানে জি এর মান সমান হয় না। আবার পৃথিবী পৃষ্ঠে জি এর মান হবে সর্বোচ্চ, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে বা পৃথিবীর অভ্যন্তরে জি এর মান কম হয়। পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বাধিক হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে চলে গেলে পৃথিবী পৃষ্ঠের উপরে জি এর মান কমতে থাকে
এবং তেমনভাবে পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে যদি আমরা কোনো বিন্দুর কথা কল্পনা করি তাহলে সেখানে জি এর মান হবে কম। পতনশীল বস্তু, পতনশীল কাকে বলে? ফলিং বডি। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে। পতনশীল বস্তু কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকে তবে তাকে পতনশীল বস্তু বলা হবে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। অবাধে একটা বস্তু যদি ওপরের থেকে নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকে তার ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। নাম্বার 1, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই একই দ্রুততায় নিচে নামে। একই উচ্চতা থেকে যদি আমরা কোনো বস্তুকে নিচের দিকে ছেড়ে দিই, ভারী বা হালকা বস্তু দুটোকে যদি একই সাথে ছেড়ে দিই তাহলে তারা একই দ্রুততায় নিচের দিকে নামবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের জন্য বস্তুর বেগ বাড়তে থাকবে। তাহলে একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় পৃথিবীর অভিকর্ষ বলের জন্য যদি অবাধে নিচের দিকে পড়তে থাকে তাহলে অভিকর্ষ ত্বরণের জন্য বেগ তার ক্রমশ বাড়তে থাকবে। সময় বাড়তে থাকলে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকবে। যত সময় যাবে বস্তুটি তত বেশি দূরত্ব অতিক্রম করবে। এগুলো গ্যালিলিওর সূত্র। অবাধে পতনশীল কোনো বস্তু, অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তু যদি একটি ভারী বা হালকা বস্তু হয়, দুটো বস্তুই কিন্তু একই দ্রুততায় নিচের দিকে নামবে। এটি পরীক্ষা করার জন্য আমরা নিউটনের গিনি পালক পরীক্ষার কথা অবতারণা করতে পারি। এটি নিউটনের গিনি এবং পালকের পরীক্ষা। একটি নল, কাচের নল, তার দুমুখ বন্ধ। প্রথমে এটি বায়ুপূর্ণ অবস্থায় যদি এর মধ্যে একটি পালক এবং একটি গিনি রেখে এই নলটিকে উল্টে দেওয়া হয় তাহলে দেখা যাবে গিনিটি পালকের তুলনায় আগে নিচে নেমে আসছে। তাহলে আমরা যখন বায়ুপূর্ণ অবস্থায় এই নলটিকে উল্টে দেব তখন দেখব গিনিটি পালকের তুলনায় আগে নিচে নেমে আসছে। এখন যদি এর মধ্য থেকে সমস্ত বায়ুকে বের করে নেওয়া যায়, বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে এই নলের অভ্যন্তরে সমস্ত বায়ুকে যদি বের করে নেওয়া হয় এবং পরীক্ষাটি একইভাবে করা হয়, নলটিকে উল্টে দেওয়া হয়, তাহলে দেখা যাবে পালক এবং গিনি একই দ্রুততায় নিচের দিকে নামছে। তাহলে নিউটনের গিনি এবং পালকের পরীক্ষা থেকে বোঝা গেল অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল ভারী বা হালকা বস্তু সকলেই একই দ্রুততায় নিচের দিকে নামবে। একটি বস্তুকে যদি মাটি থেকে উপরের দিকে কোনো বল দিয়ে ছুঁড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা যত উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে উঠতে থাকে এবং এই বস্তুটার ক্ষেত্রে মন্দন সৃষ্টি হয়। একটা বস্তু যখন অবাধে উপর থেকে নিচের দিকে পড়ে তখন বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। আর কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে ওই বস্তুটার মধ্যে মন্দন সৃষ্টি হয়। তাহলে এই বস্তুটা এক সময় গিয়ে তার গতিবেগ শূন্য হয়ে যায়, তখন এটাই সর্বোচ্চ অবস্থা। বস্তুটি সর্বোচ্চ অবস্থায় ওঠার পর আবার সেটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নামতে থাকে, আবার বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হতে থাকে। বস্তুটিকে যখন উপরের দিকে ছোড়া হয় বস্তুটার মধ্যে মন্দন সৃষ্টি হয়, আবার বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে যখন নিচের দিকে নামতে থাকে তখন বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমরা এই গতিপথে দেখতে পারি যদি ভি গতিবেগে ছুঁড়ি তাহলে সেটা ভি গতিবেগ কমতে কমতে এক সময় বস্তুটির গতিবেগ 0 হয়ে যাবে এবং আবার ওই 0 গতিবেগ থেকে বস্তুটা বাড়তে বাড়তে ওই একই বিন্দুতে এলে তার গতিবেগ আবার ভি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।